আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো অনেকে চিন্তা করছেন যে এটা কি বললাম, যে ভোট কেন্দ্রে কেউ যাবে না, শেখ হাসিনা। জি, এটা আমার কথা নয়, এটা আমাদের জননেত্রী শেখ হাসিনার কথা। তিনিই বলেছেন যে যেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, যদিও আওয়ামী লীগ এই নির্বাচন বয়কট করেনি, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না। আর সেই জন্যই নেত্রী গত দুদিন ধরে যেসব বক্তব্য দিচ্ছেন বিভিন্ন গ্রুপে, সেখানে উনি সরাসরি বলে দিয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক বা যারা আওয়ামী লীগকে চায় তারা কেউ ভোট কেন্দ্রে যাবে না। তার মানে আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না কোনো ভোট দিতে, সেটা হোক হানা ভোট, সেটা হোক কোনো ভোট, আমরা যাব না। এবং সাথে সাথে এটাও বলেছেন আওয়ামী লীগ সমর্থিত কোনো প্রার্থী কেউ যদি মনে করে যে উনি আওয়ামী লীগ করে উনি এখানে স্বতন্ত্র প্রার্থী হবে, সেটাও করতে নিষেধ করেছেন। তার মানে আওয়ামী লীগের কোনো লোক প্রার্থীও হবে না। যেটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে, সেখানে আওয়ামী লীগের প্রার্থী যারা, যে আমরা আওয়ামী লীগ করেছি, একটু ভদ্র ছিলাম, আমরা কিছু করি নাই, আমরা আওয়ামী লীগও করি নাই, আমরা কিছুই করি নাই, কিন্তু আওয়ামী লীগের সমর্থন করি, আমরা দাঁড়াইয়া আওয়ামী লীগের ভোটগুলা নিয়ে আমরা জিতবো না, সেটাও নিষেধ করা হয়েছে। তার মানে হচ্ছে যে আমরা কেউ এই নির্বাচনে থাকবো না, যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না। এখন অনেকে হয়তো মনে করতে পারেন যে না ভাই, আওয়ামী লীগের নির্বাচন, আওয়ামী লীগ নির্বাচন করবে, আওয়ামী লীগ বিদেশিরা এসে আওয়ামী লীগের নির্বাচন করা যায় না, এটা আপনাদের সকলের ভুল ধারণা। একমাত্র এখন যদি মৌলবাদীরা কোনো গন্ডগোল না করে তাহলে এই ইলেকশন হয়ে যাবে, এবং এই ইলেকশন হবে। কারণ মৌলবাদীরা যদি গন্ডগোল করে তাহলে হবে না। কিন্তু তাই বলে কেউ মনে করেন না যে আমেরিকা বা অমুক তমুক নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন স্টপ করায় আবার আওয়ামী লীগের, না, এটা নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনায় 99%। তবে এই নির্বাচনে নির্বাচিত সরকার কতদিন টিকে, সেটা হচ্ছে যে এখানে মূল বিষয়। অনেকে তর্কাতর্কি করতেছেন, ফেসবুকে অনেকে লিখতেছেন যে তারেক জি আসার পেছনে কেউ কেউ বলছেন ইন্ডিয়া এবং রাশিয়ার হাত, কেউ কেউ বলছেন আমাদের নেত্রীর সাথে জয়ের সাথে কথা হয়ে আসছে, তারেক জি আসছে। সেটা 50% সত্য, 50% ভুয়া। হ্যাঁ, তারেক জিয়া ইন্ডিয়া এবং রাশিয়ার সাথে আলোচনার পরেই এসেছেন। কারণ তারেক জিয়া সে বক্তব্যটা মনে আছে আপনাদের, যে ওনার হাতে নেই। আবার আপনার এই 2-3 দিন আগে, 4 দিন আগে, মানে তারেক জিয়া আসার 2 দিন আগে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল, সেটাও আপনারা দেখেছেন, যে তারেক জিয়া আসাতে ওনারা এখন বিএনপি এবং বাংলাদেশের উপর গভীর নজর রাখছেন। এইটার 99% ঠিক হইতে পারে যে ইন্ডিয়া এবং রাশিয়ার সাথে তারেক জিয়ার একটা বৈঠক হয়েছে, যে ওনার নিরাপত্তা বা ওনারা কিছু করা হবে না, এইসব সিগন্যাল পেয়েই হয়তো উনি বাংলাদেশে, হয়তো না এটা সঠিক, এসেছেন। তার কারণ হচ্ছে কি জানেন, ইন্ডিয়া শুধুমাত্র আওয়ামী লীগকে আইনা ইলেকশন করতে হবে এগুলো নিয়ে এইসব পেঁচাপেচি এখন যেতে চাচ্ছেন না। তো এমন হচ্ছে যে ঠিক আছে, একটা ইলেকশন হোক, অন্তত বিএনপি ক্ষমতায় আসুক, সেটা আবার 6 মাসের জন্য হোক আর 1 বছরের জন্য হোক। আর যতক্ষণ পর্যন্ত একটা ইলেকশন হয়ে কোন একটা সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত মৌলবাদীরা এবং এই গভর্নমেন্ট, যেটা ইন্ট্রিম দখলদার গভর্নমেন্ট আছে, এদেরকে সরানো যাবে না। এদেরকে সরানো না গেলে, আওয়ামী লীগ তো গত 17-18 মাস আপনারা সকলেই চেষ্টা করেছেন, কোনো ফায়দা হয়নি। তার কারণ কি জানেন, এখন উপরের দিকে থুতু মারলে নিজের গায়ে পড়বে, অনেকে হয়তো গালাগালিও করবেন, অনেকে বিশ্বাস করবে না। কারণ আমাদের নেতা কর্মীরা যেমন চিত্ত স্থান হয়ে রয়েছে, এক একজন এক এক জায়গায় চলে আছে, কারণ হচ্ছে ঘর বাড়িতে থাকতে পারতেছে না, তেমনি আমাদের নেতারাও বিদেশের বিভিন্ন জায়গায় এক একজন এক এক জায়গায় আছেন। আবার যে যেখানে আছেন, 10-15 জন যেখানে আছেন, এখানে আবার 7-8টা গ্রুপিং আছে ওনাদের মধ্যে। না ওরা পারতেছে আমাদের কন্ট্রোল করতে, না আমরা পারতেছি ওদেরকে এক জায়গায় করতে। সুতরাং এটা ত্রাহি ত্রাহি অবস্থা। সুতরাং এই অবস্থায় কোনো আন্দোলন করা যাবে না, বা আমরা যে এই নির্বাচন প্রতিহত করবো সেই সক্ষমতাও এই মুহূর্তে আওয়ামী লীগের নাই। এটা আপনি স্বীকার করেন চাই নাই করেন, আওয়ামী লীগের এই সক্ষমতা নাই। কারণ 96 সালের যে নির্বাচন, 15 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে সারা বাংলাদেশে প্রায় 700 ভোট কেন্দ্র আগের দিন রাতে ভাঙচুর বা আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কারণ তখন আমাদের নেতা কর্মী বলেন আর
নেতারা বলেন সবাই বাংলাদেশেই ছিলেন, সম্ভব হয়েছিল। কিন্তু এইবার যে অবস্থা, এখনকার যে অবস্থা, তাতে আমাদের নেতাকর্মীরা বাড়ি ঘরে নেই, এলাকা ছাড়া সবাই। এবং আমাদের নেতারা তো সব আপনাদের আর বইলা কি 60% উপরে পগার পার, বাকি 40% তারাও চুপচাপ, কারণ কোনো নির্দেশনা সঠিকভাবে নাই যে কেমনে কি করবে বা কোথায় কি হবে। ওই গ্রুপে গ্রুপে সারা রাত ভইরা ওই আলোচনা কইরা কিছুই হয় না, ওই আলোচনার অংশগুলো আবার ফ্লাশ হয়ে যায়, সুতরাং কিছুই করার ক্ষমতা নেই। সুতরাং একমাত্র এখন উপায় ইলেকশন করে বিএনপি আসুক, মৌলবাদীদেরকে বিএনপিরা দমাইতে বাধ্য, কারণ ইন্টারন্যাশনাল নিজেদের রাখতে গেলে সে দমাইতে হবে। আর সেটা দমন করতে পারলে কোর্টে বিচারপতিরা নিয়োগ হবে। হ্যাঁ, এখন বলতে আমরা জামিন দিবে না, 50% জামিন দিবে না, 50% জামিন দিবে, কারণ আইন তো কাজ করবে। এখন তো যেমন আওয়ামী লীগ দেখলেই ছাইরো না, আওয়ামী লীগ সভাপতি সেক্রেটারি নির্বাচন দেখলেই ছাইরো না, কিন্তু তখন আস্তে আস্তে ছাড়া শুরু হবে। তার আর বেশি দিন, 1-1.5 বছর একজন আটকা আছে, এটা থাকবে না। এ ছাড়বে, আন্দোলন জমাইতে পারবে, হয়তো 6 মাস লাগবে বা 1 বছর, কিন্তু আওয়ামী লীগ আবার ওই ঘুরে দাঁড়াবে। আর তখনই হয়তো আবারও সেই, আপনারা হয়তো দেখতে আজকে 4-5 দিন ধরে ইন্ডিয়ান মিডিয়া বা অন্য মিডিয়া আওয়ামী লীগ নিয়ে খুব একটা কথাবার্তা বলা হচ্ছে না, একটু চিপ। এটাও এগুলো প্ল্যানিং এর অংশ। যারা জিও পলিটিক্স বুঝেন, যারা রাজনীতি বুঝেন, তারা অনেকেই বুঝবেন যে যুদ্ধ কালকে শুরু করবো বলেই হয় না, একটু সময় লাগে, গুছাইতে সময় লাগে। জিও পলিটিক্স যেমন 20-25 বছর লাগে একটা ঘটনা ঘটাইতে, তেমনি এগুলো করতে, এই রাজনীতিতে উঠা দাঁড়াইতে আসতে কিছুদিন সময় লাগে। সেই সময় গত 17 মাসে চেষ্টা করা হয়েছে, পারে নাই। এখন হয়তো একটা ইলেকশন হয়ে গেলে আগামীতে হয়তো আবার চেষ্টা করবে এবং সেই সফলতা পাবে। তবে এটা নিয়ে মন খারাপ করার কোনো কথা নাই, বা মন খারাপের কিছু নাই যে হায় হায় বিএনপি ক্ষমতায় আসলে কি হবে। না ভাই, আসুক 6 মাস বা 1 বছর, সর্বোচ্চ না হয় 3 বছর, আমি বলবো 29 সাল পর্যন্ত হয়তো বিএনপি ক্ষমতায় থাকবে, কিন্তু এর ভিতরে বিএনপিকে ফলাই দেওয়া হবে এবং আওয়ামী লীগ সহ আবার একটা নির্বাচন হবে। আর এখন আওয়ামী লীগও যেটা চাচ্ছে যে একটা নির্বাচন হোক, আওয়ামী লীগের অন্তত মুখ থাকবে, সারা পৃথিবীতে বলতে পারবে যে আপনারা আমাদের সময় বলেন যে নির্বাচন ভালো ছিল না, আমরা তো কোনো দলকে ব্যান করে দিয়ে নির্বাচন করিনি, কিন্তু ওরা তো ব্যান করে দিয়ে নির্বাচন করছে। শুধু আওয়ামী লীগ না, 14 দল করতে পারবে না। কাদের সিদ্দিকী অলরেডি ঘোষণা দিয়েছে করতে পারবে না, জাতীয় পার্টি হয়তো ঘোষণা দেবে। আবার এদিকে বিএনপি চাচ্ছে জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগি করতে, তার মানে জাতীয় পার্টির মাধ্যমে যদি আওয়ামী লীগের কিছু ভোট আসে। এগুলো বুঝেই আমাদের নেত্রী বলে দিয়েছে একটা লোক ভোট কেন্দ্রে যাবে না। তার মানে আওয়ামী লীগের যে 30 বা 40% ভোট আছে, এদের কেউ ভোট কেন্দ্রে যাবে না। এরপরে আর কয় পার্সেন্ট ভোট হয় সেটা দেখেন, কত গন্ডগোল হয়, কত মার্ডার হয়, সেটা দেখতে থাকেন। এটাই হচ্ছে যে মূল কাহিনী। সুতরাং নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত মানতে হবে যে আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ সমর্থক কেউ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবে না, এবং আওয়ামী লীগ সমর্থক কেউ ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে না। এবার ভোটই দিব না, আমরা ঘরে বসে থাকি, সেটাই হচ্ছে মূল কাহিনী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটি ঘটনা গতকাল 3 তারিখ ভোর রাতের বা শেষ রাতের একটি ঘটনা সারা বিশ্বে একেবারে যাকে বলে একটা কূটনৈতিক জগতে, রাজনীতির জগতে একটা পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। পারমাণবিক বিস্ফোরণ। কেন পারমাণবিক বিস্ফোরণ বলছি? কারণ আপনারা জানেন পারমাণবিক বিস্ফোরণ প্রথম হয় সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আপনারা জানেন হিরোশিমা এবং নাগাসাকিতে জাপানে পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল। এবার তারপর থেকে আজ অব্দি পারমাণবিক বোমা কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার হয়নি, কিংবা কোনো দেশে সেটা আক্রমণ করা হয়নি সেটা দিয়ে। কিন্তু এটাও আগেই বলেছি, এটা হচ্ছে রাজনীতির পারমাণবিক বোমা বিস্ফোরণ। সেটা কি রকম সেটা বলি। সেটা হচ্ছে
যে ভেনেজুয়েলা বলে দক্ষিণ আমেরিকায় একটি দেশ আছে। এই দেশের যে রাষ্ট্রপতি মাদুরো, তাকে সেই দেশে আক্রমণ চালিয়ে, রাতের অন্ধকারে আক্রমণ চালিয়ে তাকে তার রাজপ্রাসাদ থেকে দখল করে, মানে কিডন্যাপ করে, বাংলা কথা হচ্ছে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে আমেরিকা। একা তাকে নিয়ে যায়নি, নিয়ে গেছে তাকে এবং তার স্ত্রীকে। তো এইবার আমাদের সেই ঘটনা, যে কেন কি ঘটলো, কেন এটাকে পারমাণবিক বোমা বিস্ফোরণের মতো বলছি, সেই ঘটনাটা এইবার একটু ব্যাখ্যা করব আপনাদের সাথে। প্রথমে ভেনেজুয়েলা দেশটার একটা পরিচয় দিই। ভেনেজুয়েলা, আগেই বলেছি, এটা দক্ষিণ আমেরিকার একটি দেশ এবং দক্ষিণ আমেরিকার 6th লার্জেস্ট কান্ট্রি হলো ভেনেজুয়েলা, মানে 6ষ্ঠ বৃহত্তম দেশ। এর আয়তন হচ্ছে 9,16,445 বর্গ কিলোমিটার। এটা আয়তনে একটু সহজ হিসেব করে বুঝিয়ে দিই। বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার, আর ভেনেজুয়েলার আয়তন 9,16,445 বর্গ কিলোমিটার। অর্থাৎ আয়তনে ভেনেজুয়েলা বাংলাদেশের 6 গুণ বড় একটা দেশ। এইবার এখানে কার সেই প্রেসিডেন্ট, কাকে নিয়ে যাওয়া হয়েছিল, কাকে নিয়ে গেছে আমেরিকা কিডন্যাপ করে, তার নাম হচ্ছে নিকোলাস মাদুরো। নিকোলাস মাদুরো 2013 সালের এপ্রিল মাস থেকে ওই দেশটার প্রেসিডেন্ট। তার পূর্বসূরি ছিলেন কি বিখ্যাত মানুষ হুগো চ্যাভেজ। তার মৃত্যুর পরে তিনি ক্ষমতায় আসেন। মাদুরো 2013 সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেও সেটা কিন্তু সঠিক নির্বাচন ছিল। তার পরবর্তী নির্বাচনগুলো 2018 এবং 2024 চরম বিতর্কের মুখে পড়ে। বিতর্ক তুলেছিল কারা? আমেরিকা তুলেছিল মুখ্যত। বিশেষ করে 2024 সালের জুলাই মাসের নির্বাচনে ও দেশের বিরোধী দলগুলো এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলেন এবং তখন থেকেই যুক্তরাষ্ট্র বা আমেরিকা এই সরকারকে ভাঙার চেষ্টা করছে এবং তাকে, মাদুরোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে। অনেকটা বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সাথে কি মিল খুঁজে পাচ্ছেন? এইবার দেখুন, শেখ হাসিনাকে সেখানে তার বিরোধিতা করলেও তাকে সরাসরি আক্রমণ করে যেভাবে মাদুরোকে তুলে নিয়ে গেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকা, সেটা করতে সাহস পায়নি। এই জন্যে, আর তখন তো প্রেসিডেন্ট ট্রাম্প তো তখনও ক্ষমতায় ছিলেন না, তিনি ক্ষমতায় থাকলেও হয়তো সেটাও করে ফেলতেন, কিন্তু সেটা তিনি করেননি, কারণ তখন বাইডেন ছিলেন ক্ষমতায়, ডেমোক্র্যাটরা। তারা ট্রাম্পের মতো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন একটা ঘটনা ঘটিয়েছেন ট্রাম্প, এমন ঘটনা ঘটাবার সাহস, ক্ষমতা, ইচ্ছা তাদের কিছুটা রাজনীতি অন্তত বাধা দিত। যাই হোক, তার জন্য শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন, কিন্তু তিনি অন্তত চলে আসতে পেরেছেন ভারতে। ভারত তার পাশে ছিল। আমেরিকার সঙ্গে এই যে ভেনেজুয়েলার দ্বন্দ্বটা, এটা দীর্ঘদিনের। এটা দ্বন্দ্বের মূলে কি আছে? মূলে সমাজতন্ত্র বনাম পুঁজিবাদ, ওগুলো পুরনো কথা, ওগুলো নিয়ে আমেরিকাও এখন মাথা ঘামায় না। আর ওই সমাজতন্ত্র নিয়ে যেসব দেশ বলে তারা সমাজতন্ত্রের দেশ, তারাও সমাজতন্ত্র নিয়ে মাথা ঘামায় না। ওটা একটা জব্বা পড়তে হয়, আলখাল্লা পড়তে হয়। সেই আলখাল্লার মতো আমেরিকা পুঁজিবাদ, আর অন্য কয়েকটা দেশ তারা আবার বলে তারা সমাজবাদ, তারা কমিউনিস্ট কান্ট্রি বলে নিজেদেরকে। তো সমাজতন্ত্র বনাম পুঁজিবাদের লড়াই নয়, আসল লড়াইটা হচ্ছে তেলের সম্পদ।
ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম তেলের মজুত রয়েছে, বিশ্বের বৃহত্তম, ওই আরব দেশগুলোর থেকেও অনেক বেশি। তার পরিমাণ কত? 300 বিলিয়ন ব্যারেল, 300 বিলিয়ন ব্যারেল। আর ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য কি? ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে ভেনেজুয়েলার যে তেল, ওর মালিক আসলে আমেরিকা। কেন আমেরিকা? তেলটা কি আমেরিকার যে জায়গা, অবস্থান, আমেরিকা দেশের মধ্যে কোনো জায়গায়? তা নয়। তার দাবি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে ভেনেজুয়েলার যে তেল, ওটা আবিষ্কার হয়েছে এবং সেটা আবিষ্কার এবং উত্তোলন শুরু হয়েছিল আমেরিকার মেধা এবং পরিশ্রমে। অর্থাৎ আমেরিকা ওটা আবিষ্কার করেছিল, প্রথম খুঁজে পায়, তারপর আমেরিকা তার পাইপলাইন টাইন বসিয়ে সেগুলোকে তোলার ব্যবস্থা করেছিল। অতএব ওর মালিক হচ্ছে আমেরিকা। সেটা ভেনেজুয়েলার মধ্যে থাকলেও তার মালিক আমেরিকা। এবং আমেরিকার ট্রাম্প বলছে যে ভেনেজুয়েলা তাদের নিজেদের যে দেশ, সেই দেশ থেকে যে তেল তুলছে, সেই তেল আসলে চুরি করছে ভেনেজুয়েলা। তার মতে মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল উত্তোলনের দায়িত্ব নিলে সেটা নাকি বিশ্বের পক্ষে ভালো। আমার দেশের তেল আমি কাকে বিক্রি করতে দেব, বিক্রি করব, কে তুলবে, সেই দায়িত্ব তো আমার। কিন্তু আমেরিকার কথা হচ্ছে না, ওর তেল আমি তুলবো, তুলে আমি বিক্রি করব, আমি ব্যবসা করব, সারা পৃথিবীর লোক খুশি থাকবে। এই হচ্ছে আমেরিকার বক্তব্য। আর মাদুরোর বিরুদ্ধে আর কি অভিযোগ? এটা তো সরাসরি, এটা বললেও অনেকেই আবার উল্টো কথা বলতে পারেন, কি তাহলে আমেরিকার সম্পদ তো তাহলে অন্য যে কেউ নিয়ে নিতে পারে। সুতরাং তিনি আর একটা অভিযোগ তুলেছেন, সেটা হচ্ছে মাদুরোর যে প্রশাসন, সেটা নাকি মাদক পাচার, যেটাকে বলা হয় নার্কো টেররিজম, সেই দুর্নীতির সঙ্গে যুক্ত। মাদক পাচার পৃথিবীর সব দেশেই কম বেশি চলে, তবে সেখানে সরকার যে জড়িত থাকে তা নয়। খুব সামান্য কিছু দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় মাদক পাচার চলে বটে, যেমন পাকিস্তান রয়েছে, যেমন আফগানিস্তান, যেমন আরো কিছু আরব দেশেরও মধ্যে রয়েছে এইসব ব্যাপার। তবে ভেনেজুয়েলা সেই দলে আছে, এর কোনো প্রমাণ আজ অব্দি আমেরিকা দিতে পারেনি। আসল উদ্দেশ্য ঢেকে রাখার একটা ক্যামুফ্লেজ, বা সেটা হচ্ছে এটা হচ্ছে ওই মাদক পাচারের গল্পটা হচ্ছে একটা ক্যামুফ্লেজ আমেরিকার তেল দখল করার জন্য। আসল উদ্দেশ্য ভেনেজুয়েলার তেলের সম্পদকে দখলে নেওয়া। আর এই উদ্দেশ্যে আমেরিকা কি করেছে? আমেরিকা করেছে গতকাল 3রা জানুয়ারি ভোর রাতে আমেরিকা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে। আটক বলবো না, এটা আটক নয়, এটা কিডন্যাপ করে নিয়ে চলে এসছে। কিসের জোরে? একটা অত্যন্ত নাটকীয় এবং আমেরিকার সামরিক শক্তি নির্ভর ছিল সেইটা। ঘটনাটা ঘটেছে, আগেই বলেছি, গতকাল 3রা জানুয়ারি 2026 শনিবার ভোর রাতে। স্থানীয় সময় আনুমানিক রাত 2টোর দিকে এই অভিযান শুরু হয়। নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস, মানে আচ্ছা বলুন তো, মাদুরোকে না গ্রেপ্তার করলো, নিয়ে এলো, আটক করলো, তার বউকে, তার স্ত্রীকে কেন নিয়ে আসা হলো? তার স্ত্রীকে কেন নিয়ে আসা হলো? নিয়ে আসা হলো একটাই কারণ, আমেরিকা মনে করেছে, তাই নিয়ে আসা হলো। তা সেখানে তাদেরকে কোথায়? ভেনেজুয়েলার যে রাজধানী কারাকাস, সেই কারাকাসের চারদিকে পাহাড় দিয়ে ঘেরা একটা অঞ্চল, এলাকা বড়, অত্যন্ত, তার মধ্যে অত্যন্ত সুরক্ষিত একটি সামরিক কমপ্লেক্সের ভেতরে। এই কমপ্লেক্সের নাম হচ্ছে ফুয়ের্তো টিউনা। সেখানে হচ্ছে প্রেসিডেন্টের বাসভবন।
এটা ভেনেজুয়েলার প্রধান সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। কিভাবে এই অভিযান পরিচালিত হয়? মার্কিন প্রশাসন এই অভিযানের নাম দিয়েছিল অপারেশন অ্যাবসলিউট রিজলভ। এটি ছিল জল, স্থল এবং আকাশপথ এই তিনটে রাস্তা মিলিয়ে একটা হামলা। অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন বিমান বাহিনী ভেনেজুয়েলার রাজধানী ক্যারাকাস সমেত বিভিন্ন সামরিক অবস্থানে প্রায় 150টি যুদ্ধ বিমান নিয়ে ব্যাপক বিমান হামলা চালায়। এর উদ্দেশ্য ছিল ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয়া। আপনারা অনেকেই শুনেছেন আমেরিকার ডেল্টা ফোর্সের কথা। এটা হচ্ছে আমেরিকার এই ধরনের অভিযানের সব থেকে বড় কাজ করে এই ডেল্টা ফোর্স। যখন ওসামা বিন লাদেনকে পাকিস্তান থেকে ধরে নিয়ে গিয়েছিল আমেরিকা রাতে অভিযান চালিয়ে, সেটাও করেছিল এই ডেল্টা ফোর্স। আকাশপথের হামলার আড়ালে মার্কিন সেনাবাহিনীর সব থেকে চৌকস ইউনিট এই ডেল্টা ফোর্সের সদস্যরা হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে মাদুরোর বাসভবনে নামে। একেবারে সেই ওসামা বিন লাদেনের সময় যা ঘটেছিল তাই। তারা অত্যন্ত দ্রুততার সাথে বাসভবনের নিরাপত্তা ভেঙে ভেতরে যায় এবং তার স্ত্রীকে এবং মাদুরোকে আটক করে। তারপর আটকের পর দ্রুত তাদের হেলিকপ্টার করে ভেনেজুয়েলার উপকূলের কাছে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ইওজিমা তাতে নিয়ে যাওয়া হয়। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন যে মাদুরোকে ইতিমধ্যে একটি বিশেষ বিমানে করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। তাকে নিউ ইয়র্কের একটি নিরাপদ সেটাও বলেছেন যে একটা ফেডারেল কারাগারে রাখা হয়েছে। অভিযোগ কি? তার বিরুদ্ধে 2020 সাল থেকে ঝুলে থাকা মাদক সন্ত্রাসবাদ এবং মাদক পাচারের অভিযোগে বিচার শুরু করার প্রস্তুতি। এই ঘটনা নিয়ে বিশ্বজুড়ে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। আমেরিকা বলছে এটা কোনো কিডন্যাপ নয়, এটা হচ্ছে বৈধ গ্রেপ্তার, কারণ মাদুরোর বিরুদ্ধে মার্কিন আদালতে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আর সারা পৃথিবী ভেনেজুয়েলার এবং অন্যান্যদের দাবি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট একে সরাসরি কিডন্যাপ বা অপহরণ বলেছে এবং একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর জলদস্যুদের মতো হামলা বলে অভিহিত করেছেন। রাশিয়া, ইরান এবং চীন এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। ট্রাম্প প্রশাসনের দাবি তারা মাদুরোকে গ্রেপ্তার করে আমেরিকায় নিয়ে গেছে, কারাগারে বন্দী করেছে, তার বিরুদ্ধে আদালতে মামলা আছে। তাহলে একটা প্রশ্ন আসে যে পৃথিবীর অন্য দেশে অন্য কোন সরকারের বিরুদ্ধে মামলা করে, ধরা যাক একেবারে উদাহরণ দিয়ে ধরা যাক যে ভারতে যদি বাংলাদেশে এই সন্ত্রাসবাদ, সেখানকার মাদক পাচার, সেখানকার হিন্দু হত্যা ইত্যাদি নিয়ে যদি ভারতের কোনো আদালতে মামলা করা হয়, তাহলে কি ভারত সরকারের দাবি এবং তার কি এই অধিকার জন্মায় যে বাংলাদেশে ওইরকম আমেরিকার মতো হঠাৎ আক্রমণ চালিয়ে প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা? প্রেসিডেন্ট নয়, ওটা প্রেসিডেন্ট ছিল ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নির্ভর, কিন্তু এখানে হচ্ছে যে প্রধান উপদেষ্টা, যা পদমর্যাদায় প্রধানমন্ত্রী, তাকে যদি নিয়ে আসা, এটা করতে পারে? দেখুন, এই কথাটা নিয়ে কিন্তু ইতিমধ্যে ভারতের সামাজিক মাধ্যম শুধু নয়, সরকারি মহলেও কিন্তু এবং প্রতিরক্ষা মহলেও কিন্তু তীব্র প্রতিক্রিয়া এবং আলোচনার সৃষ্টি হয়েছে। ঢাকার এবং এই আলোচনাটা কি রকম? ঢাকার যমুনা, যেখানে প্রধান উপদেষ্টা থাকেন, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে
তুলে আনার কথা বলা হচ্ছে এই রকম একটি আক্রমণ করে। আমেরিকা যেভাবে ভেনেজুয়েলাকে, এবং আমেরিকার যা সামরিক শক্তি এবং ভেনেজুয়েলার সামরিক শক্তি যা, তাতে যেমন আমেরিকা এটা করতে পেরেছে, ভারত এবং বাংলাদেশের সামরিক শক্তি বিবেচনার আনলে কিন্তু বলা যায় ভারতও ঠিক সেই একই কাজ একইভাবে করবার সক্ষমতা ভারতের আছে। হ্যাঁ, এটা ঠিক। এবং সেটা কি? সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টাকে তুলে নিয়ে আসা, কারণ আমেরিকা তো পথ দেখিয়েছে এবং আমেরিকার বন্ধু ট্রাম্প সাহেবের বন্ধু মোদি, হ্যাঁ, বাণিজ্য শুল্কের ব্যাপারে দুটো দেশের হচ্ছে না, কারণ ট্রাম্প ব্যবসাদার, উনি ব্যবসাটা ভালো বোঝেন, কিন্তু বাংলাদেশের ব্যাপার তো তিনি মোদির উপরে ছেড়ে দিয়েছেন। তো বন্ধুর দেখানো পথে, বন্ধু ট্রাম্পের দেখানো পথে ভারত কি ট্রাম্পের পথে ট্রাম্পের বন্ধু মোদি কি একই কাজ করবে বাংলাদেশে? ইউনুসকে নিয়ে এলে ব্যাস সব শেষ। এবং তখন তো নিয়ে আসা মানে, যেমন ট্রাম্প বলেছেন যে ট্রাম্প যে শুধু ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে এনে কাজটা শেষ করেছেন তা নয়, তার সেনা, তার সমস্ত কিছু ভেনেজুয়েলার মধ্যে, তার সেনা ইত্যাদি, তারা ভেনেজুয়েলাতে অলরেডি ঘাঁটি গেড়েছে এবং বলেছে ভেনেজুয়েলার পরিস্থিতি স্বাভাবিক না করে তারা আসবে না। পরিস্থিতি স্বাভাবিক মানে কি? নতুন সরকার তৈরি করা। ইতিমধ্যে সেখানকার ভাইস প্রেসিডেন্টের সাথে কথা চলছে। বাংলাদেশের ক্ষেত্রে ভারত এইটাই করতে পারে, যে কোনো মুহূর্তে একটি রাতের অন্ধকারে দিনের বেলা যখন খুশি যমুনায় গিয়ে ইউনুসকে তুলে নিয়ে আসা এবং শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, তাকে দিয়ে একটি নতুন তাকে ব্যবস্থা করা। সেই ব্যবস্থাটা কি? সেই ব্যবস্থা শেখ হাসিনাও ফিরে যেতে পারেন, গিয়ে ক্ষমতা নিতে পারেন, কারণ চারদিকে তো সেখানে বাংলাদেশে ভারতীয় সেনার দখলে তখন থাকবে। সুতরাং বাংলাদেশকে তো, বাংলাদেশটাকেই তো তৈরি করে দিয়েছে ভারত, ওখানে শুধু তেল কিনে তেল তৈরি করেছে, তেলটা খুঁজে দিয়েছে বলে যদি তার উপর আমেরিকার দখল জন্মায়, তো বাংলাদেশকে তৈরি করবার জন্য বাংলাদেশের উপরে তো ভারতের দখল থাকেই, ভারতের অধিকার থাকেই। তো হ্যাঁ, একটা সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে এইভাবে বলপূর্বক তুলে নিয়ে আসা বা সেখানে কিডন্যাপ করা, এগুলো জাতিসংঘের চার্টারে বিরোধী। গুলি মারুন জাতিসংঘের চার্টারে। জাতিসংঘ কোন কাজটা করছে আজকাল? কোনো কাজ করছে? এই যে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে, সেই কাজটা, সেটা তো জাতিসংঘ তো তার মূল গায়েন, ওই তো গেয়েছে। ওই যে ভলকার তুর্ক, তিনি তো ওয়াকারুজ্জামান সেনাপ্রধানকে দিয়ে শাসিয়েছিলেন, খবরদার যদি বিক্ষোভকারীদের উপর গুলি চালাও তাহলে আমরা কিন্তু তোমাদের সৈন্য আর নেব না, বাংলাদেশের সেনা ফেরত যাবে, ভয় দেখিয়েছিলেন। আর ওয়াকার তো ছিলেনই সেই দলে, ভয় দেখান আর না দেখান তিনি তো ওটা করতেনই। সুতরাং বাংলাদেশ ভারতের সম্পর্ক, ঐতিহাসিক, কূটনৈতিক, এসব সব 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 কিছু বলার পরেও একটাই কথা হচ্ছে যে ভারত কিন্তু সত্যি করে এই গরমে গরমে, মানে আমেরিকা যা করেছে ভেনেজুয়েলাতে, এই গরমে গরমে ভারতও কিন্তু একটা কিছু ভাবছে এবং খুব খুব কি বলবো, খুব সিরিয়াসলি ভাবছে। এই খবর চলে এসছে আমার কাছে, অত্যন্ত গোপন সূত্রে এই খবর পেয়েছি, কারণ এই মুহূর্তে ভারতও যদি এই কাজটা করে, ভারতের বিরুদ্ধে কথা বলার কেউ থাকবে না। ও দু চারটে প্রতিবাদ করবে, হয়তো আমেরিকা নিজেও প্রতিবাদ করতে পারে, কিন্তু আমেরিকা নিজে যে কাজ করেছে সেই পরিপ্রেক্ষিতে, ভেনেজুয়েলায় যা করেছে সেই পরিপ্রেক্ষিতে এই প্রতিবাদের কি আদৌ কোনো দাম আছে? নেই। সুতরাং আগামী কয়েকদিনের মধ্যে কিছু বড় কিছু ঘটতে পারে, তার অপেক্ষায় থাকুন।